বইপাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ। আজকে চতুর্থ পর্ব। অক্টোভিয়ান সিজার অগাস্টাস সিজার নাম নিয়ে ক্ষমতায় বসেন। শুরু হলো রোম সাম্রাজ্যের শাসন। রোমান সিনেট তাকে অগাস্টাস সম্মানিত সম্রাট উপাধিতে ভূষিত করেন। এর পরের সকল রোমান সম্রাট নিজেদের অগাস্টাস সিজার বলে পরিচয় দিতেন। অগাস্টাস সিজার আইনের ক্ষেত্রে সাম্য আনয়ন করেন এবং সকল প্রজাসাধারণকে নাগরিক অধিকার দান করেন। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বিধানের জন্য তিনি অনেক পদক্ষেপ গ্রহণ করেন। অগাস্টাস সিজারের সময় রোমের ল্যাটিন ভাষা ও সাহিত্যের বিকাশ ঘটে এবং উন্নতি সাধিত হয়। ল্যাটিন ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়, ফলে সমগ্র রোমের অধিবাসীদের মধ্যে এ ভাষা চর্চা করতে হয়। ল্যাটিন ভাষা থেকে উন্নতি ঘটিয়ে আধুনিক জার্মান, ফরাসি, স্প্যানিশ, ইংরেজি প্রভৃতি ভাষা নিজ রূপ লাভ করে। অগাস্টাস সিজারের সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্টের জন্মলাভ। তবে যীশু জন্মস্থান বেথেলহেম ও জেরুজালেম সংলগ্ন এলাকা তখন ইহুদিদের দখলে ছিল। রোমানদের অধীনতা মেনে ইহুদিরা জেরুজালেম শাসন করত। ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়। প্রাথমিক পর্যায়ে খ্রিস্ট ধর্ম রোমান শাসকদের দ্বারা প্রচুর নির্যাতিত হয়। রোমান সাম্রাজ্যে খ্রিস্টান ধর্মের দুর্দিন। ৩০ সাল থেকে ৩৬ সালের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্টের মৃত্যুর পর তার অনুসারীরা ধীরে ধীরে ধর্মপ্রচারে নেমে পড়ে। পূর্ববর্তী আলোচনায় আপনারা জেনেছেন খ্রিস্টানদের যিশুই হচ্ছেন ইসলাম ধর্ম অনুসারে হজরত ঈসা আলাইসাল্লাম। দুইটি ধর্মে বিশ্বাসের জায়গাগুলো নিয়ে ব্যাপক বিরোধ। ইসলাম ধর্ম মতে হজরত ঈসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করে হত্যা করতে পারেনি ইহুদিরা, তাকে আল্লাহ নিজের কাছে উঠিয়ে নিয়েছেন। আর খ্রিস্টানদের মতে যিশুর মৃত্যু হয়েছে বটে, কিন্তু মারা যাওয়ার পর তিনি আবার ভক্তদের মাঝে ফিরে আসেন। খ্রিস্টান ধর্মে সেটা পুনরুত্থান দিবস। সে দিবসের স্মরণে খ্রিস্টানরা ইস্টার সানডে পালন করে। যাই হোক, আমরা ধর্ম সংক্রান্ত কোনো আলোচনাতেই যাব না। যিশু পরবর্তী খ্রিস্টান ধর্মের অবস্থান নিয়ে আমরা কথা বলবো। জেরুজালেম নগরীতে যিশুর লোকান্তরিত হওয়ার পর তার শিষ্যরা যিশুর বাণী প্রচারে রোমান সাম্রাজ্যের সব জায়গায় ছড়িয়ে পড়ে। একটা কথা স্বীকার করতেই হবে যে খ্রিস্টান ধর্মের বাইবেল বিভিন্ন সময় বিভিন্ন শিষ্যদের দ্বারা লেখা হয়েছে। এগুলোকে যে বিকৃত করা হয়েছে তা খ্রিস্টান ঐতিহাসিকরা এক বাক্যে স্বীকার করেন। শিষ্যরা মন মতো যিশুর ক্রুশবিদ্ধ হওয়া, স্বর্গ নরকের বর্ণনা, প্রাচীন ইতিহাস ইত্যাদি নিয়ে প্রচুর কিচ্ছা কাহিনী বলেছে। তবে খ্রিস্টান ধর্ম সাধারণ জনগণের মাঝে ধীরে ধীরে জনপ্রিয়তা পায়। এর পিছনে প্রধান কারণ দুইটি। প্রধান কারণ, পরাক্রমশালী রোমান সাম্রাজ্যের অর্ধেকের বেশি লোক ছিল কৃতদাস। দাসদের শ্রমে গামে তৈরি হচ্ছিল রোমান সভ্যতা। দাসদের মাঝে যিশুর মানবতাবাদী বাণী মধুর মতো লাগত। আবার ইহুদিরা ছিল অহংকারী। তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে দাবি করত, নিজের ধর্মের কোনো প্রচার করত না। তারা চাইত না যে তাদের ধর্ম অন্য কেউ গ্রহণ করুক। অন্য ধর্মের লোকদেরকে নিচু জাতের মনে করত তারা। কিন্তু তৎকালীন পৃথিবীতে যিশুর মানবতাবাদী ধারণাগুলো ছিল খুবই প্রাসঙ্গিক। তিনি মানুষে মানুষে ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে নিয়ে আসার জন্য বাণী নিয়ে গেছেন। শত্রুর জন্য অন্তরে ভালোবাসা রাখতে বলেছিলেন। তাই রোমান সাম্রাজ্যের দাস ও সাধারণ লোকদের মাঝে খ্রিস্ট ধর্ম ছড়িয়ে পড়তে লাগল। খ্রিস্ট ধর্মের উপর প্রথম আঘাত হানেন উন্মাদ রোম সম্রাট নিরো। ৬৬ সালে রোম নগরীতে ভয়াবহ আগুন লাগে। সে আগুন লাগার ঘটনায় নিরো কিছুই করতে পারেননি, উল্টো দোষ দেন নিরীহ কিছু মুষ্টিমেয় খ্রিস্টানদের। খ্রিস্টানদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। আগুন দিয়ে খ্রিস্টানদের জীবন্ত পুঁতে ফেলার নির্দেশ দেন তিনি। বলে রাখা ভালো, রোমানরা ছিল বিভিন্ন দেবদেবীর পূজারী। খ্রিস্টানদের তৃতীয়বাদকে রোমানরা তাদের দেবদেবীর উপর অসম্মান বলে গণ্য করত। খ্রিস্টান ধর্মের প্রচার ছিল মারাত্মক এক অপরাধ। খ্রিস্টানদের উপর সবচেয়ে ভয়াবহ নির্যাতন নেমে আসে সম্রাট ডায়াক্লিসিয়ানের এর সময়। ২৮৪ সালে তিনি সিংহাসনে বসেন। তিনি ছিলেন একজন ধর্মান্ধ। ৩০৩ সালে তিনি খ্রিস্টানদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ জারি করেন।
সমস্ত বিশপ ও খ্রিস্টানদের পুরোহিতদের গ্রেফতার করার নির্দেশ দেন। ঘোর দুর্দিন নেমে আসে রোমান সাম্রাজ্যের খ্রিস্টানদের উপর। খ্রিস্ট ধর্ম যখন রোমান সাম্রাজ্যের রাজকীয় ধর্ম। খুবই আশ্চর্যের ব্যাপার হলো সম্রাট ডায়াক্লিসিয়ানের এরকম নির্যাতনের পরে রোমান সম্রাট হয়ে আসেন কনস্ট্যান্টাইন। ৩১৩ সালে খ্রিস্টান ধর্মকে তিনি রোমান সাম্রাজ্যের রাজকীয় ধর্ম হিসেবে ঘোষণা করেন। এরপর থেকে খ্রিস্টান অনুসারীদের সংখ্যা জ্যামিতিক হারে বাড়তে থাকে। আজকের ব্রিটেন, ফ্রান্স, স্পেন সহ পুরো উত্তর ও মধ্য ইউরোপ রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। তুরস্ক সহ এশিয়া মাইনর, উত্তর আফ্রিকার বিস্তীর্ণ ভূভাগ জুড়ে রোমানদের পৃষ্ঠপোষকতায় খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়ে। বিশাল সাম্রাজ্যকে ভাগ করার জন্য ৩৩০ সালে সম্রাট কনস্ট্যান্টাইন বর্তমান তুরস্কের ইস্তাম্বুলে পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী স্থাপন করেন। তার নামানুসারে সেই নগরীটি কনস্টান্টিনোপল নামে পরিচিত ছিল। রোম সাম্রাজ্যকে অফিসিয়ালি পূর্ব রোম সাম্রাজ্য ও পশ্চিম রোম সাম্রাজ্য এই দুই ভাগে ভাগ করা হয়েছিল। পূর্ব রোম সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য নামেও পরিচিত ছিল। আলোচিত জেরুজালেম নগরী তখন বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে ছিল। কয়েক শত বছর পর খ্রিস্টান ধর্মের এই রমরমা প্রসার কার্যত থেমে গিয়েছিল এক জ্বরের কারণে। সেই জ্বরের নাম ইসলাম ধর্ম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবর্তিত ইসলাম ধর্মের পতাকা তলে এসে আরবের মরুবাসী বেদুইনরা পৃথিবীর সমস্ত ইতিহাসকে পাল্টে দিয়েছিল। মরুভূমির বেদুইনদের একত্র করে কয়েক বছরের মধ্যে সুবিশাল সাম্রাজ্যের মালিক হয় মুসলিমরা। রোমান আমলে জ্ঞান চর্চা, সাহিত্য, দর্শন ও বিজ্ঞান। রোমান আমলে সাহিত্য ও দর্শনে যথেষ্ট উন্নতি হয়েছিল। দর্শনের ক্ষেত্রে স্টোয়িকবাদ জনপ্রিয়তা লাভ করে। রোমান সাহিত্য দর্শনের সাথে সম্পর্কযুক্ত ছিল। অগাস্টাসের সময় সাহিত্য ক্ষেত্রে বিশেষ অগ্রগতি সাধিত হয়। সুবিখ্যাত কবি ভার্জিল রচনা করেন ইনিড নামক মহাকাব্য। ইতিহাসবিদ হিসেবে উল্লেখযোগ্য ছিলেন টেসিটাস লিবি প্রমুখ। গদ্য লেখক হিসেবে বিখ্যাত বাগ্মী সিসোরো ছিলেন অত্যন্ত খ্যাতিমান। বিজ্ঞানের ক্ষেত্রে রোমান আমলে মৌলিক কোনো অগ্রগতি সাধিত হয়নি। সভ্যতার ইতিহাসে রোমানদের সবচেয়ে গৌরবজনক অবদান ছিল আইনের ক্ষেত্রে। লিখিত ও অলিখিত দুভাবেই রোমান আইন পরবর্তী পৃথিবীকে আলোর পথ দেখায়। রোমান আইনসমূহ বাইজেন্টাইন সম্রাট জাস্টিনিয়ান ৫২৭ থেকে ৫৬৫ খ্রিস্টাব্দে সম্পূর্ণরূপে সংকলিত করেছিলেন। রোম সাম্রাজ্যের পতন। আর্য জাতির নাম শুনছ তো নিশ্চয়ই। আর্য শব্দের অর্থই হচ্ছে উচ্চ, শ্রেষ্ঠ। কোনো ঐতিহাসিকগণ বলেন আর্যদের আবাসভূমি ছিল মধ্য এশিয়ায়। ফর্সা, লম্বা মানুষ তারা। কোনো এক কারণে কিংবা একাধিক কারণে আর্যরা ইউরোপের দিকে যাত্রা করে খ্রিস্টপূর্ব ৫০০০ সালের দিকে। আর্যরা কিন্তু ভারতেও এসেছিল। ভারতের বৈদিক ও হিন্দু সভ্যতাও কিন্তু আর্যদের দান। যাই হোক, আর্যদের মধ্যে যারা ইউরোপে গেল তারা প্রথমেই গ্রিস ও ইতালি বসতি গড়ল। সক্রেটিস, প্লেটো আর এরিস্টটল এরা কিন্তু আর্য। রোমানরাও আর্য, তুমি বলতেই পারো। বিশুদ্ধ সাদা চামড়ার লোকগুলি মূলত আর্য জাতি। আর্যদের আর একটা অংশকে বলা হতো কেল্টিক উপজাতি। ব্রিটেন, ফ্রান্স সহ উত্তর ইউরোপ এ উপজাতির। আর্যদের আর একটা শাখা ছিল স্লাভ উপজাতি। রাশিয়ানরা এদের বংশধর। আর একটা উপজাতি ছিল আর্যদের, এদের নাম টিউটনিক। এই টিউটনিক উপজাতিদের থেকেই আজকের জার্মানদের উত্থান। অন্যান্য উপজাতিগুলো বিভিন্ন গোত্রের সাথে মিশেছে, আর্য রক্ত অনার্যদের সাথে মিশ্রিত হয়েছে। কিন্তু টিউটনিক তথা জার্মানদের পূর্বপুরুষ যে আর্য জাতি ছিল তারা অন্যান্য উপজাতির মিশে নাই। তাই বর্ণবাদী ঐতিহাসিকদের মতে জার্মানরাই ছিল একেবারে পিওর আর্য জাতি, আর এটাই বিশ্বাস করতেন হিটলার। জার্মানদের আদি পুরুষ টিউটনিকরা বাস করত রাইন আর দানিউর নদীর পশ্চিম অংশে। তাদের ছিল না কোনো শহর, নগর কিংবা কোনো গ্রাম। তারা গোত্রে বসবাস করত। তারা ছিল উদারমনা কিন্তু যুদ্ধপ্রিয়। রোমানরা বেশ কয়েকবার রাইন আর দানিউব নদীর অপর অংশ দখল করতে ব্যর্থ হয়ে জার্মানদেরকে নিজেরাই উপাধি দিল বর্বর। রোমানদের কাছে তাদের দখলীকৃত এলাকা ছিল সভ্য,
আর জার্মান অংশ হিসেবে পরিচিত ছিল বর্বর নামে। একদিন এই বর্বররাই রোমান সাম্রাজ্য ধ্বংস করে, সে গল্পই বলবো এবার। রোমানদের বিরুদ্ধে জার্মান বর্বর জাতিগোষ্ঠীর অভিযান। রোম সাম্রাজ্যের পতন বলতে আমরা এই মুহূর্তে আলোচনা করব পশ্চিম রোম সাম্রাজ্যের পতন নিয়ে। পূর্ব রোমান সাম্রাজ্য টিকে ছিল 1453 সাল পর্যন্ত। সে কাহিনী আমরা তুরস্কের ইতিহাস অধ্যায়ে বলবো। পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটে 476 খ্রিস্টাব্দে। এ সময় শেষ রোমান সম্রাট রুমুলাস অগাস্টুলাসকে সিংহাসচ্যুত করে রোমে বর্বর আধিপত্য প্রতিষ্ঠিত হয়। কিন্তু বর্বরদের এই অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকেই মূলত রোমান সাম্রাজ্যের সীমান্তে জার্মানরা অনুপ্রবেশ করেছিল। প্রাচীনকালে থেকেই রোমান ও জার্মানদের মধ্যে পারস্পরিক পরিচয় ছিল। জার্মানগণ বিভিন্ন নামে বহু শাখায় বিভক্ত হয়ে খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকেই। এদের মধ্যে গথ, ভ্যান্ডাল, ফ্রাঙ্ক, লম্বার্ড, স্ক্যান্ডিনেভিয়ান, বার্গেন্ডিয়ান, অ্যাঞ্জেল, স্যাক্সন প্রভৃতি গোত্রের নাম করা যেতে পারে। জার্মান অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে যুগ যুগ ধরে প্রতিরোধ গড়ে তুলেছিল রোমান সেনাপতিগণ, কিন্তু শেষ রক্ষা হয়নি। বেরাস এর যুদ্ধে পশ্চিম জার্মানদের হাতে শোচনীয় পরাজয় ঘটে রোমান সৈন্যবাহিনীর। অবশেষে জার্মানদের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষার জন্য অনন্যপায় রোমানরা সীমান্ত বরাবর প্রাচীর গড়ে তোলে। কিন্তু এসব পদক্ষেপে জার্মানদের অগ্রাভিযান রোধ করা সম্ভব হয়নি। পরবর্তী 200 বছরে তারা ক্রমান্বয়ে রোম সাম্রাজ্যের অভ্যন্তরে ছড়িয়ে পড়তে থাকে। এভাবে অনেকেই রোমানদের সাথে মিশে যায়। এদের কেউ কেউ অন্তর্ভুক্ত হয় রোমান সেনাবাহিনীতে। জার্মান আক্রমণ শুরু হয় 3য় শতাব্দী থেকে। গথদের মধ্যে দুটি শাখা ছিল, অস্ট্রোগথ ও ভিসিগথ। এ সময় রোমান সাম্রাজ্য ও জার্মান বর্বর উভয়ে নতুন সমস্যার মুখোমুখি হয়। মধ্য এশিয়ার দুর্ধর্ষ যাযাবর জাতি হুনরা গথদের উপর ঝাঁপিয়ে পড়ে। যদিও হুনদের আক্রমণ বেশিদিন স্থায়ী হয়নি। হুনদের সেনাপতির নাম ছিল অ্যাটিলা। ভ্যান্ডাল গোত্র রোমান অধিকৃত উত্তর আফ্রিকা অভিমুখে অভিযান পরিচালনা করে। ফ্রাঙ্ক গোত্র শক্তিশালী হয়ে তারা আজকের ফ্রান্সে বসতি স্থাপন করে। মূলত ফ্রান্স নামটি এসেছে ফ্রাঙ্ক গোত্র থেকে। রোমান সৈন্যদের বিতাড়িত করে ব্রিটেনে আধিপত্য প্রতিষ্ঠা করে স্যাক্সন গোত্র। পরে অ্যাঞ্জেল ও স্যাক্সন গোত্র একত্রিত হয়ে ব্রিটেনে আধিপত্য বিস্তার করে। আজকের ইংরেজরা অ্যাঞ্জেল ও স্যাক্সনদের উত্তরপুরুষ। ইংরেজি সাহিত্যের সবচেয়ে পুরাতন ও প্রাচীর যুগটার নাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন যুগ। ভিসিগথরা স্পেনে তাদের শাসন প্রতিষ্ঠা করে। প্রায় 300 বছর শাসন করার পর ভিসিগথদের হাত থেকে স্পেন দখল করেন মুসলিমরা। রাজা থিওডোরিকের নেতৃত্বে অস্ট্রোগথরা ইতালির কর্তৃত্ব গ্রহণ করে। সভ্যতা ধ্বংসকারী হিসেবে বর্বরদের যেভাবে চিহ্নিত করা হয় তা অনেকাংশে সত্য নয়। অস্ট্রোগথ নেতা থিওডোরিক 493 থেকে 526 খ্রিস্টাব্দ পর্যন্ত ইতালির সিংহাসনে আসীন ছিলেন। তিনি রোমান সভ্যতার প্রতি যথেষ্ট শ্রদ্ধা পোষণ করতেন। সভ্যতার নিদর্শনসমূহ সংরক্ষণ করার তিনি ছিলেন সচেষ্ট। থিওডোরিক রোমের কৃষি ও বাণিজ্যের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করেন। প্রাসাদ ও রাস্তাঘাটের সংস্কার সাধন করেন। শিক্ষার পৃষ্ঠপোষণে ভূমিকা রাখেন। যাই হোক, রোম সাম্রাজ্যের পতনের সাথে সাথে ইউরোপে প্রাচীন যুগের ইতিহাসের সমাপ্তি ঘটে। রোমান সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ধীরে ধীরে ইউরোপের বিভিন্ন দেশ ও জাতির উত্থান ঘটে। খ্রিস্টান ধর্ম তার কুসংস্কার ও মোল্লাতন্ত্র নিয়ে ইউরোপকে নিয়ন্ত্রণ করে। শুরু হয় মধ্যযুগের দিকে যাত্রা। মধ্যযুগকে কেউ কেউ অন্ধকার যুগ বলে উল্লেখ করে থাকেন। সে ইতিহাসের কাহিনী হবে এবার। মধ্যযুগের ইংল্যান্ড। রাশেদ, রোমান সাম্রাজ্যের পতনের পর থেকে শুরু করে রেনেসাঁসের পূর্ব পর্যন্ত সময়টা ইউরোপের ইতিহাসে মধ্যযুগ বা অন্ধকার যুগ বলে পরিচিত ছিল। অন্ধকার যুগ বলার কারণ হচ্ছে এই যুগে খ্রিস্টান ধর্মই দেশ ও রাজনীতি নিয়ন্ত্রণ করত। জ্ঞান বিজ্ঞানের চর্চা তখন হয়নি। জনগণের টাকা দিয়ে খ্রিস্টান যাজক, পাদ্রী, বিশপরা বিলাসবহুল জীবনযাপন করত। রোমান সাম্রাজ্যের পতনের পর ইউরোপে এক ধরনের শক্তি শূন্যতা সৃষ্টি হয়। এমন কোনো শক্তিশালী শাসক বা রাজার জন্ম হয়নি
যিনি ধর্মীয় মোল্লাদের বিরুদ্ধে কথা বলবেন। আজকের সমৃদ্ধশালী পশ্চিম ইউরোপের দেশগুলোতেও সত্যিকার অর্থে কোনো রাজা ছিল না। পোপের আনুগত্য মেনে চলত সব শাসকেরা। চলো আমরা মধ্যযুগের ইংল্যান্ড সম্পর্কে একটু পরিচিত হই। ৪৩ খ্রিস্টপূর্বাব্দে রোমানরা ব্রিটেন দখলে নেওয়ার আগে তা ছিল কেল্টিক সেল্টিক জাতি ব্রাইটনদের আদি নিবাস। ব্রাইটন বা ব্যাথেরন থেকেই মূলত তাদের দেশের ব্রিটেন নামটা এসেছে। ব্রাইটনরা ঠিক কত বছর ধরে সেখানে ছিল সেটা কেউ জানে না। ধারণা করা হয় আর্যদের দুনিয়াব্যাপী বসতি স্থাপনের সময় থেকেই এরা এখানে বসবাস করছে। পরবর্তী ৫০০ বছরের রোমান শাসনে রাজনৈতিক, সামরিক আর অর্থনৈতিক সব দিক থেকেই ব্রাইটনরা রোমানদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বরং বলা চলে রোমানরাই তাদের উঠে দাঁড়াতে দেয়নি। খ্রিস্টীয় ৫ম শতাব্দীতে রোমের অভ্যন্তরীণ ঝামেলায় রোমান সেনাবাহিনী ব্রিটেন থেকে চলে আসে। তখন জার্মানি অঞ্চলের কিছু টিউটনিক উপজাতি অ্যাংলো স্যাক্সন জোটস গথরা অভিযান চালিয়ে ব্রিটেন দখল করে নেয়। রোমান শাসনে ভঙ্গুর ব্রাইটনরা নিজেদের ভূমি রক্ষা করতে সক্ষম ছিল না। জার্মানদের বর্বর হামলা থেকে পালিয়ে দক্ষিণ ওয়েলসের পার্বত্য অঞ্চলে আশ্রয় নেয় তারা। ব্রিটেনে শুরু হয় অ্যাংলো স্যাক্সনদের যোগ। দখলদার জাতি যখন দীর্ঘদিন ধরে বিজিত অঞ্চলে বসবাস করে তখন সেটা তাদেরই ভূমি হয়ে যায়। ব্রিটেন দখল করা জাতিগুলোর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল অ্যাংলো বা অ্যাঙ্গল আর স্যাক্সনরা। তাই সেই অঞ্চলের নামই হয়ে যায় অ্যাঙ্গলদের ভূমি বা অ্যাংলোল্যান্ড। এই অ্যাংলোল্যান্ড বা অ্যাংলোল্যান্ড থেকেই ইংল্যান্ড নামের উৎপত্তি। অ্যাঙ্গলদের বাসার নাম ছিল অ্যাংলিস্কো। সেখান থেকে দীর্ঘদিনে রূপান্তরিত হয়ে বাসার নাম হয় ইংলিশ। সেখান থেকে আসে বর্তমানে ইংল্যান্ড। এক জাতি থেকে ভিন্ন জাতি, দেশ বা ভাষার রূপান্তর অনেক দীর্ঘ প্রক্রিয়া। এই দীর্ঘ প্রক্রিয়ার অ্যাংলোরা একা ছিল না। ওস্তাদের উপরে ওস্তাদ আছে প্রমাণ করতে ৮ম শতকের দিকে সমুদ্র পথে ইংল্যান্ড ভূমিতে যমদূতের মতো আবির্ভূত হয় স্ক্যান্ডিনেভিয়ান ভাইকিংরা। ভাইকিংরা অত্যন্ত শক্তিশালী যোদ্ধা এবং নৌবিদ্যায় পারদর্শী ছিল। অ্যাংলো স্যাক্সনরা তাদের সামনে এক প্রকার দাঁড়াতেই পারেনি। ছোট ছোট দলে আক্রমণ করে লুটপাট চালিয়ে তারা আবার সমুদ্রে মিলিয়ে যেত। অনেকে তাদের সামুদ্রিক দৈত্য দানব বলেও ভাবত। অবস্থা এমন দাঁড়ায় অনেক ইংরেজ রাজা ভাইকিংদের কাছে তাদের ভূমি ছেড়ে দিতে বাধ্য হয় আক্রমণ ঠেকানোর জন্য। যে অ্যাংলো স্যাক্সনরা ২০০ বছর আগে আক্রমণ করে ইংল্যান্ড দখল করেছিল তাদেরই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়ে যায় ভাইকিং আক্রমণে। সম্পদ লুটপাটের লোভ, নতুন ভূমি জয়ের নেশায় বাড়ন্ত ভাইকিং শক্তি ইংল্যান্ড পেরিয়ে প্যারিস পর্যন্ত আক্রমণ চালায় একটা সময়। সামুদ্রিক জ্বরের মতো কয়েকটা ভয়ঙ্কর হামলায় প্যারিস প্রায় হাতছাড়া হয়ে গেছিল। অতঃপর ফ্রান্সের রাজা চার্লস দ্য সিম্পল ফ্রান্সের বিরাট ভূমি ছেড়ে দেওয়ার বিনিময়ে ভাইকিংদের সাথে চুক্তি করে। রক্ষা পায় প্যারিস। ফ্রান্সের উপর অংশের বিরাট ভূমি চলে যায় ভাইকিং দখলে। ভাইকিংরা নর্স প্যাগান ধর্মের অনুসারী ছিল। ওরা আসতো ইউরোপের উত্তর দিক থেকে। সেই নর্স এর ল্যাটিন উচ্চারণ নর্থ থেকে, উত্তরের ইংরেজি নর্থ। আর তাদের বলা হতো নর্সম্যান। নর্সম্যান থেকে নর্থম্যান, সেখান থেকে আসে নরম্যান। নরম্যানদের ফ্রান্সের উত্তর অংশ দিয়ে দেওয়া হয়। নরম্যানদের বসতি থেকে সেই অঞ্চলের নাম হয়ে যায় নরম্যান্ডি, যা ফ্রান্সের বর্তমান নরম্যান্ডি প্রদেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর ডি ডে ল্যান্ডিংয়ের জন্য বিখ্যাত স্থান। কোনো অঞ্চল দখল করে নেওয়ার শক্তি মূলত নিজেদের ধর্ম সংস্কৃতি ছড়িয়ে দেয় সে অঞ্চলে। যেমন মুসলিমরা যে অঞ্চল জয় করেছে সেখানে ইসলাম ধর্ম সংস্কৃতির প্রসার ঘটেছে। কলোনিয়াল যুগে ইংরেজরা এই কাজ করেছে, কিন্তু ভাইকিংদের বেলায় এর উল্টোটা ঘটেছে। শারীরিক শক্তি ছাড়া এদের শিক্ষা দীক্ষা তেমন ছিল না। এই বুনো ভাইকিংরা ফ্রান্সে এসে তারা খ্রিস্টান ধর্ম দ্বারা প্রভাবিত হয়ে বা রাজনৈতিক কারণে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে নেয়। নিজেদের ভাষা বাদ দিয়ে
ফরাসি ভাষা গ্রহণ করে। ফরাসি মেয়েদের বিয়ে যুদ্ধ পরবর্তী লুটে আনা ফরাসি মেয়েদের দর্শনের মাধ্যমে পুরোপুরি ফরাসিদের সাথে মিশে যায়। ফরাসিদের সংস্কৃতি, শিক্ষা, ভাষা, ধর্মের সাথে ভাইকিংদের দুর্ধর্ষ যোদ্ধা মনোভাব মিশে পরবর্তী ১ শতকে আরও দুর্ধর্ষ এক জাতিতে পরিণত হয় তারা। এর মাধ্যমে ইউরোপে ভাইকিং ইনফ্লুয়েন্স কমে যায় ধীরে ধীরে। ফরাসি স্পর্শে এসে সভ্য হলেও নরম্যানরা পুরোনো আক্রমণাত্মক স্বভাব ছাড়তে পারেনি। তারা ১০৬৬ সালে আক্রমণ চালিয়ে ইংল্যান্ডের সিংহভাগ দখল করে নেয়। ডিউক অব নরম্যান্ডি উইলিয়াম ব্যাটল অব হটিংসকে ইংরেজ রাজা হ্যারল্ডকে পরাজিত করে ইংল্যান্ড দখল করে নেয়। ইংরেজ ইতিহাসে উইলিয়ামকে উইলিয়াম দ্য কনকুয়েরার হিসেবে বলা হয়। আর এই ঘটনা দ্য নরম্যান কনকোয়েস্ট নামে পরিচিত। এরপর নরম্যানরাই মূলত লন্ডনকে রাজধানী করে ইংল্যান্ডকে প্রথম কেন্দ্রীয় শাসনের আওতায় আনে। এর আগে ইংরেজরা বিভিন্ন ছোট ছোট রাজ্যে ছন্নছাড়া অবস্থায় ছিল। ইংরেজ সমাজে ফরাসি আধিপত্য শুরু হয়। উচ্চ শ্রেণীর লোকেরা কথা বলতো ফরাসি ভাষায়। নরম্যান শাসন প্রতিষ্ঠার পর ধীরে ধীরে অ্যাংলিস্কো ফরাসি ল্যাটিন ভাষার জগা খিচুড়ি পাকিয়ে দীর্ঘদিন পর আধুনিক ইংরেজি ভাষার জন্ম হয়। ইউরোপের বিভিন্ন সাম্রাজ্যে ভাইকিং যোদ্ধাদের বিশেষ কদর ছিল। ডাকাতি ছেড়ে তারা এসব সেনাবাহিনীতে উচ্চ বেতনে চাকরি শুরু করে। ক্রুসেডার বাহিনীতেও ভাইকিং সেনাদের বিশেষ অবদান ছিল। বিখ্যাত লেখক হেনরি রাইডার হ্যাগারদের দ্য ওয়ান্ডারাস নেকলেস গল্পের নায়ক ওলাফ দ্য রেড সোর্ডও একজন স্ক্যান্ডিনেভিয়ান নর্স যোদ্ধা। সেখান থেকে জানা যায় বাইজেন্টিয়াম সেনাবাহিনীতে রোমান আর্মেনিয়াম রেজিমেন্ট সমমাপের প্রভাবশালী ও শক্তিশালী রেজিমেন্ট ছিল ভাইকিং রেজিমেন্ট। ইউরোপের ইতিহাস বদলে দেওয়ার মতো হুলস্থুল কাণ্ড ঘটানোর পেছনে সবচেয়ে বেশি অবদান একজন মানুষের, নাম রেগনার লথব্রুক। তিনি সবার আগে ভাইকিং সমাজে সমুদ্র পাড়ি দিয়ে ইংল্যান্ড আসার স্বপ্ন দেখান। নর্স প্যাগান ধর্মে বিশ্বাসী স্ক্যান্ডিনেভিয়ানদের বিশ্বাস ছিল পশ্চিম সমুদ্রের ওপারে কিছুই নেই, দৈত্য দানবের বসবাস। কিন্তু রেগনার অভিনব নৌবিদ্যা আবিষ্কারের মাধ্যমে সবার সামনে প্রমাণ করে দেয় সমুদ্রের ওপারে আছে ঐশ্বর্যমণ্ডিত ইউরোপ, যেখানে গেলে রাশিয়ার চেয়েও বেশি ধনসম্পদ আহরণ করা সম্ভব। রেগনারই ভাইকিংদের মাঝে ইউরোপে স্থায়ীভাবে বসতি স্থাপনের বীজ বপন করেন। নোংরা রাজনীতি, অন্ধবিশ্বাস, আর্লের শোষণ, বিরোধিতা সব মিলিয়ে রেগনারের জন্য ইংল্যান্ড অভিযানের আশাটা সহজ ছিল না। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল যথেষ্ট অনুর্বর, টিকে থাকাও অনেক কঠিন। চাষবাস, পশুপালন আর মাছ ধরার বাইরে বছরের নির্দিষ্ট সময় দল বেঁধে ডাকাতি করাই ছিল ওদের কাজ। টিকে থাকার এই কঠিন পরিস্থিতি ভাইকিংদের ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে গড়ে দিত। মানুষ যা অন্তর থেকে বিশ্বাস করে তার কাছে সেটাই সত্য। পৃথিবীর প্রতিটি ধর্মই শক্তির কথা বলে। ধর্ম প্রশ্নবিদ্ধ তখনই হয় যখন মানুষ ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য ধর্মকে ব্যবহার করে। স্পেন আক্রমণে যখন একটি মসজিদে প্রবেশ করে ভাইকিংরা, তখন সকলেই নামাজে গভীরভাবে মগ্ন। কিং হরেন্ডের বাই হাফডান তলোয়ারের এক কোপে ইমামের মাথা কেটে নিলেও মুসলিমরা নামাজ থেকে সরে যায়নি। পেছন থেকে একজন এগিয়ে এসে ইমামের জায়গায় নামাজ চালিয়ে নেয়। কতটা শক্ত ইমানদার ছিল তারা! ধর্মের প্রতি, নামাজের প্রতি মুসলমানদের একাগ্রতা, কঠোর ইমান দেখে প্রভাবিত ফ্লোকিং দ্য বোট বিল্ডার নামাজরত মুসলিমদের হত্যা করতে দেয়নি। খুন খারাপি যা আছে সব বাইরে, মসজিদে না। ইংরেজ ভাষা ও সাহিত্যে কিং আলফ্রেডকে বলা হয় ফাদার অব ইংলিশ প্রোজ। তিনি সর্বপ্রথম বাইবেলের ইংরেজি অনুবাদ করেন। অন্যান্য ইউরোপিয়ান জাতি থেকে ইংরেজরা যথেষ্ট আলাদা। পরবর্তীতে ফ্রান্সের সাথে 100 ইয়ার্স ওয়ার, প্রটেস্ট্যান্ট, পিউরিটান আন্দোলন, বিভিন্ন রাজার শাসন ও রেনেসাঁয় তারা নিজেদের আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছে গদবাঁধা ইউরোপিয়ান ধারা থেকে। ইংরেজদের এই ভিন্ন ধারায় চিন্তা করার প্রবণতা, অতীত থেকে শিক্ষা নেওয়া, রোমানদের ফেলে যাওয়া নথিপত্র, ল্যাটিন ভাষা থেকে জ্ঞান বিজ্ঞানের অনুবাদ করে তা দ্বারা প্রভাবিত হয়ে কুসংস্কারাচ্ছন্ন প্রথার বিরুদ্ধে দাঁড়ানোর মতো ব্যাপারগুলো কিং একবার্ট এবং পরবর্তীতে
কিং আলফ্রেডের মাধ্যমে বিশদভাবে চর্চা শুরু হয়। ম্যাগনা কার্টা ও রাজা জন শতবর্ষের যুদ্ধ। রাশেদ, লক্ষ্য করো, গত পর্বে আমি বলেছিলাম 1066 সালে নরমানরা ব্রিটেন দখল করার পরে ব্রিটেনে পাকাপাকিভাবে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। সাহিত্যের ইতিহাসে এটা অ্যাংলো নরমান যুগ নামে পরিচিত। ব্রিটেনের সময়টা ছিল পুরোটাই অস্থিরতার যুগ। 1066 থেকে 1485 সাল পর্যন্ত পুরো সময়টাই নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গিয়েছে। এ সময়ে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে। তার মধ্যে ম্যাগনা কার্টা নিয়ে কিছু কথা না বললেই নয়। রাশেদ জিজ্ঞেস করল, বহু জায়গাতে আমি ম্যাগনা কার্টা কথাটির উল্লেখ পাই, কিন্তু আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমাকে পুরো ব্যাপারটা খুলে বলো। সোহান বলল, ম্যাগনা কার্টা বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ব্যাপারটা হলো 1099 সালে ইংল্যান্ডের রাজা সিংহ হৃদয় রিচার্ড মারা যাওয়ার পর ক্ষমতায় বসেন রাজা জন। ইংল্যান্ড তখন ফ্রান্সের সাথে কোনোভাবেই পেরে উঠছিলেন না। ঋণভারে জর্জরিত ইংল্যান্ডের রাজকোষ, রাজার ক্ষমতা তখন নিরঙ্কুশ। তিনি যা ইচ্ছা তাই করতে পারতেন। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, রাজার চেয়েও শক্তিশালী তখন খ্রিস্টান জগতের ধর্মগুরু পোপ। পোপের সাথে ভালো সম্পর্ক ছিল না রাজা জনের। রাজা জন ফ্রান্সের সাথে হেরে ভূখণ্ড হারালেন। রাজা অতিরিক্ত কর চাপালেন অভিজাত ব্যারনদের উপর। ব্যারনরা একসাথে মিলিত হয়ে রাজা জনকে বাধ্য করল একটা দলিলে সই করতে। সালটা ছিল 1215 সালের 15ই জুন। রাজা বাধ্য হলেন ব্যারনদের দাবি মেনে নিতে। দলিলে উল্লেখ ছিল, রাজা কখনোই কোনো ব্যক্তিকে বিনা বিচারে আটকে রাখতে পারবে না, যা খুশি তা শাস্তি দিতে পারবে না। মোট কথা, ম্যাগনা কার্টার আগে পৃথিবীর কোনো স্থানেই রাজা তার সাধারণ জনগণের সাথে যা খুশি তা করতে পারবে না, এরকম জবাবদিহিতার কোনো বালাই ছিল না। রাজা মানেই সে সর্বে সর্বা। সাধারণ জনগণের সামনে তার আবার জবাবদিহিতা কি? কিন্তু ম্যাগনা কার্টাই পৃথিবীতে সর্বপ্রথম মানব অধিকার ও ব্যক্তিগত অধিকারের লিখিত দলিল। যুগে যুগে ম্যাগনা কার্টাই মানুষকে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় উৎসাহ জুগিয়েছে। আমেরিকার স্বাধীনতা সংগ্রামী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন থেকে শুরু করে ভারতীয় নেতা মহাত্মা গান্ধী পর্যন্ত সবাই ম্যাগনা কার্টার কথা তাদের আন্দোলন সংগ্রামে উল্লেখ করেন। ফ্রান্সের সাথে শতবর্ষী যুদ্ধ। চতুর্দশ শতাব্দীতে ইংল্যান্ড ফ্রান্সের সাথে এক রক্তক্ষয়ী যুদ্ধে জড়িয়ে পড়ে। ইতিহাসে এটা শতবর্ষব্যাপী যুদ্ধ নামে পরিচিত। যদিও যুদ্ধের ব্যাপ্তি ছিল 1337 সাল থেকে 1453 সাল পর্যন্ত। ইংল্যান্ডের রাজা ফ্রান্সে তার হারানো জায়গাগুলি উদ্ধারে সচেষ্ট হন। শিল্প সমৃদ্ধ শহর ফ্ল্যান্ডার্স এর দখল নিয়ে উভয় দেশের রাজার মধ্যে নতুন করে বিবাদ শুরু হয়। ফ্রান্সের রাজা ফ্ল্যান্ডার্সকে নিজের অধীনে আনতে চেয়েছিলেন। অপরপক্ষে ফ্ল্যান্ডার্স এর বণিকগণ ইংল্যান্ডের সাথে বাণিজ্য সূত্রে ঘনিষ্ঠতা থাকার দরুন সে দেশের রাজার কাছ থেকে সমর্থন লাভ করে। এই কলহ চরমে পৌঁছে যখন ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড স্বয়ং ফ্রান্সের সিংহাসন দাবি করে বসেন। যুদ্ধ প্রধানত ফ্রান্সের মাটিতে সংঘটিত হয়। সব দিক দিয়ে দুর্বল ফ্রান্সের সৈন্যদল ইংল্যান্ডের সৈন্যদলের হাতে নিদারুণভাবে পর্যদুস্ত হয়। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত ফ্রান্সের এক বিরাট ভূখণ্ড ইংল্যান্ড দখল করে নেয়। ফ্রান্সের এই গৌর দুর্দিনে যুগপৎ ফরাসি ও ইংরেজ সৈন্যদল লুটপাট ও কৃষকদের উপর নির্যাতন শুরু করে। ওর্লি শহরটি তখন ফ্রান্সের সর্বপ্রধান সামরিক ঘাঁটি। ইংরেজ সৈন্যদের দ্বারা অবরুদ্ধ শহর প্রায় 200 দিন প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যায়। ফ্রান্সের এই গভীর সংকটে কৃষক কন্যা জোয়ান অফ আর্ক রাজার অনুমতি নিয়ে নেতৃত্বদানে এগিয়ে এলেন। জোয়ান তার জ্বালাময়ী বক্তৃতা ও তেজস্বী মনোভাবের দ্বারা সৈন্যদের মনোবল দৃঢ় করতে সক্ষম হলেন। জোয়ানের বীরত্বে মুগ্ধ ফরাসি সৈন্যরা তার নেতৃত্বে অগ্রসর হল ওর্লি শহর মুক্ত করতে। কিন্তু সামান্য কৃষক কন্যার এতখানি কৃতিত্ব সহ্য হল না সামন্ত প্রভুদের। ইংরেজের পরম বন্ধু বার্গান্ডির ফরাসি ডিউকের হাতে বন্দী হলেন জোয়ান।
তাকে তুলে দেওয়া হলো ইংরেজদের হাতে। সে যুগের সবচেয়ে বড় অপরাধ বলে যা পরিগণিত ছিল, সেই মারাত্মক ডাইনি অপরাধে অভিযুক্ত করে জোয়ানকে জীবন্ত পুড়িয়ে মারা হলো। জোয়ানের মৃত্যু হলো নৃশংসভাবে। কিন্তু কৃষক কন্যা জোয়ান অব আর্ক পৃথিবীর সর্বকালের সর্বদেশের নির্যাতিত মুক্তি সংগ্রামী জনগণের কাছে আদর্শের প্রতীক রূপে পরিগণিত হলেন। জোয়ানের মৃত্যু ব্যর্থ হয়নি। ফ্রান্সের জনগণ ওর্লি শহর মুক্ত করে ক্রমশ ইংরেজদের নরম্যান্ডি থেকেও অপসারিত করে এবং শেষ পর্যন্ত প্যারিস শহরও শত্রুমুক্ত হয়। 1453 সালে যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। সমগ্র ফ্রান্স ঐক্যবদ্ধ হয়। একত্রীকরণের সাথে সাথে ফ্রান্সের রাজশক্তি পরিপূর্ণ ক্ষমতা লাভ করে। রাজার আনুকূল্যে প্রতিপালিত বণিকরা দেশের ব্যবসা বাণিজ্য ও সম্পদ বৃদ্ধিতে সহায়তা করে। দেশের বাণিজ্যিক নৌবহর তৈরি হয় এবং ফ্রান্সের বৈদেশিক বাণিজ্যের পরিমাণ দিন দিন বৃদ্ধি পায়। গোলাপের যুদ্ধ ও মধ্যযুগের ইতি। সোহান আজকের মতো তার বয়ান শুরু করল। দেখো রাশেদ, শতবর্ষের যুদ্ধ সমাপ্তির পর গ্রেট ব্রিটেন আরেকটা গৃহযুদ্ধে দাবিত হয়। ইতিহাসবিদরা সেটার নাম দিয়েছেন গোলাপ ফুলের যুদ্ধ। রাশেদ জিজ্ঞেস করল, এরা কি আবার গোলাপ ফুলের মালিকানা নিয়ে যুদ্ধ লাগলো নাকি? না, ব্যাপারটা তা নয়। গোলাপ ফুলের যুদ্ধটা ছিল ব্রিটিশ ইতিহাসের উত্তরাধিকার নিয়ে। আজকে তোমাকে ব্রিটিশ রাজবংশ নিয়ে কিঞ্চিত এলেম দিব। পরীক্ষায় যে কাজে আসবে তা না, কিন্তু জানা থাকলে ভালো। আবার ইংরেজি সাহিত্যের কিছু পটভূমি সম্পর্কে ভালো ধারণা আসবে। সোহান বলতে লাগলো, 1066 সালে উইলিয়াম দ্য কনকোয়ারার নরমান রাজবংশের সূচনা করেন। শুরু হয় ব্রিটিশ রাজাদের বংশানুক্রমিক শাসনকাল। বুঝতেই তো পারো, রাজাদের স্ত্রী হয় একাধিক, সন্তান হয় আরও অধিক। কে হবে ভবিষ্যৎ রাজা, এটা নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকতো। ভারতে মুঘল সাম্রাজ্যের ইতিহাস কিংবা তুরস্কের ওসমানিয়া সালতানাতের ইতিহাস পড়লে তুমি আরও এসব জানতে পারবে। বাইকে মেরে ফেলেছে, স্বামী তার স্ত্রীকে, আবার পুত্র পিতাকে হত্যা করেছে, বন্দি করেছে, এরকম অহরহ ঘটেছে। ব্রিটিশ রাজবংশে কলহ এত তীব্র ছিল না। রাজার জ্যেষ্ঠ পুত্র সিংহাসনে বসবে এরকম একটা রেওয়াজ ছিল, কিন্তু উত্তরাধিকার নিয়ে বড়সড় ঝামেলা লাগলো। ওয়ার অফ রোজেস 1455 থেকে 1485। রাজা তৃতীয় এডওয়ার্ডের ছিল 5 জন পুত্র। আবার উইলিয়াম দ্য কনকারার এর সময় থেকে রাজবংশের আরও অনেক ডালাপালা তো ছিলই। এরকম 2টা শাখা হাউস অফ ল্যাঙ্কাস্টার ও হাউস অফ ইয়র্ক এর অনুসারীদের মধ্যে 30 বছর যাবৎ খণ্ড খণ্ডভাবে যুদ্ধ চলে। এই যুদ্ধের অনেক করণ ও ফলাফল রয়েছে, এগুলো আলোচনা করে আর আমাদের গল্প বড় করতে চাই না। শুধু জেনে রাখো, এই যুদ্ধ অবসান হয় যার নেতৃত্বে, তার নাম হচ্ছে 7ম হেনরি। তিনি হচ্ছেন অতি বিখ্যাত ব্রিটিশ রানী এলিজাবেথের দাদা। তার শাসনামল হচ্ছে 1485 থেকে 1509 সাল পর্যন্ত। তিনিও রাজ পরিবারের অন্য একটা শাখার অংশ। তিনি তার পিতৃ পদবী টিউডরের নামানুসারে টিউডর বংশের প্রতিষ্ঠাতাও বটে। ব্রিটিশ সিংহাসনে টিউডর রাজবংশের রাজত্বকাল হচ্ছে 1485 সাল থেকে 1603 সাল পর্যন্ত। 7ম হেনরি হচ্ছেন টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা ও প্রথম রাজা, আর টিউডর রাজবংশের শেষ শাসক হচ্ছেন রানী এলিজাবেথ। যা হোক, 7ম হেনরির পর সিংহাসনে বসেন তার ছেলে 8ম হেনরি। তিনি এক বৈপ্লবিক কাজ করেন। পোপের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি নিজেকেই চার্চের সর্বেসর্বা বলে ঘোষণা করেন। পোপ দাবি করে বসল 8ম হেনরি ধর্মবিরোধী। 8ম হেনরিও মনে মনে এই ফতোয়া চেয়েছিলেন। এদিকে তখন জার্মানির সাধক মার্টিন লুথার কিং খ্রিস্ট ধর্মের সংস্কারের কাজে হাত দেন। পোপ পাদ্রি বিশপদের দুর্নীতির সমালোচনা করেন। ওই সময়টা বড়ই চাঞ্চল্যের সময়। ছাপাখানার মেশিন আবিষ্কার করেছেন জার্মানির গুটেনবার্গ। বই প্রকাশ করা কাজটা একটু সহজ হয়ে গেল। মার্টিন লুথার 95টা মতবাদ লিখলেন। শিক্ষিত মানুষের কাছে পৌঁছে গেল তার বার্তা। খ্রিস্টান মোল্লাদের পক্ষে বিপক্ষে 2 গ্রুপ দাঁড়িয়ে গেল ইউরোপে। যারা ভ্যাটিকানের মোল্লাদের পক্ষে থাকলো তারা হলো ক্যাথলিক খ্রিস্টান, আর মোল্লাদের বিরুদ্ধচারণকারীরা হলো প্রটেস্ট্যান্ট। সে সময় থেকেই খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রধানত এই 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে।
যদিও খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে আরও ভাগ আছে, পরে আলোচনা করব। মোল্লাতন্ত্রের বিরুদ্ধে অষ্টম হেনরি যুদ্ধ। অষ্টম হেনরি হচ্ছেন রানী এলিজাবেথের পিতা। যে মোল্লাতন্ত্রকে এখনও বশে আনতে পারেনি এশিয়ার লোকেরা, আজ অবধি ইউরোপীয়রা এসব মোল্লাদেরকে মাতব্বরির জায়গা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে আরও ৬০০ বছর আগেই। ইংল্যান্ডে এ কাজটা করেছে অষ্টম হেনরি। তিনি মার্টিন লুথারের মতবাদে উদ্বুদ্ধ হয়ে রোমান পোপের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে। সেদিন থেকে ইংল্যান্ডের লোকজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ধর্মের অনুসারী হয়। অষ্টম হেনরিকে তুমি বলতে পারো ব্রিটিশ সিংহাসনের অন্যতম শৌর্য-বীর্যময় সম্রাট। অষ্টম হেনরির রাজত্বকাল পর্যন্ত সময়কে আমরা ইংল্যান্ডের মধ্যযুগ হিসেবে চিহ্নিত করতে পারি। তারপরে কিছু গোলযোগ সৃষ্টি হয় ব্রিটিশ সিংহাসনে। রানী এলিজাবেথ নিয়ে ব্যাপক আলাপ হবে। ইংরেজি সাহিত্যের আলোচনায় এলিজাবেথের যোগ চিরস্মরণীয় হয়ে থাকবে। শেক্সপিয়র এ আমলেরই লোক। আধুনিক যুগের আলোচনায় আমরা সেসব কথাগুলো বলবো। তা থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। মধ্যযুগের ফ্রান্স। সোহান জিজ্ঞেস করল রাশেদকে, আজকে আমি প্রথমেই একটা প্রশ্নের উত্তর জানতে চাই তোমার কাছ থেকে। সেটা হলো, দ্য গল কোন দেশের প্রাচীন নাম? ক স্পেন, খ জাপান, গ ইংল্যান্ড, গ ফ্রান্স। রাশেদ বলল, এ প্রশ্নের উত্তর তো আমি জানি। ফ্রান্সের প্রাচীন নাম হচ্ছে দ্য গল। সোহান এবার বলল, ধন্যবাদ। চলো এবার আমরা ইতিহাসের পাতায় অন্বেষণ করি এসব তথ্য। প্রথমে মনে রাখবে, ইউরোপীয় যেসব প্রভাবশালী দেশগুলো সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব, যেমন ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি সহ পশ্চিম ইউরোপের দেশগুলি, জার্মানি বাদে তারা সবাই কিন্তু বিশাল রোম সাম্রাজ্যের অংশ ছিল। ইতালির রাজধানী রোম তো রোমান সম্রাটদের রাজধানী ছিল। ইংল্যান্ডের কথা তো আগেই বলছি। জেনে রেখো, আজকের ফ্রান্সও ছিল রোমান সাম্রাজ্যের একটি প্রদেশ। স্বয়ং সম্রাট সিজার খ্রিস্টপূর্ব 52 সালে গল দখল করেন। কেল্টিক উপজাতিদের একটি অংশ বর্তমান ফ্রান্স, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, বেলজিয়াম সমগ্র এলাকা জুড়ে গল নামে পরিচিত ছিল। রোমান সম্রাটরা গল নামেই বর্তমান ফ্রান্সের দখলদারিত্ব বজায় রাখেন। রাশেদ জিজ্ঞেস করল, জার্মান বর্বর জাতিগোষ্ঠী তাহলে যখন পশ্চিম রোম সাম্রাজ্যের পতন ঘটালো 476 সালে, তারাও নিশ্চয়ই ফ্রান্সে হানা দিয়েছিল? অবশ্যই। ফ্রাঙ্ক নামে একটি জার্মান উপজাতি বর্তমান ফ্রান্সে বসতি গড়ে। ফ্রাঙ্ক শব্দ থেকেই ফ্রান্সের উৎপত্তি। রোমানদের পতনের পর 481 সালে ক্লোসিভ এক নিজেকে প্রথম ফ্রাঙ্কদের সম্রাট হিসেবে ঘোষণা করেন। মেরাবিনজিয়ান রাজবংশ প্রতিষ্ঠা করেন ক্লোভিস এক। তবে এই রাজবংশকে উৎখাত করে চার্লস মর্টেল ক্যারোলিনজিয়ান বংশ প্রতিষ্ঠা করেন 718 সালে। 732 সালে চার্লস মর্টেল প্রচণ্ড শক্তিশালী এক মুসলিম আক্রমণ প্রতিহত করেন। রাশেদ জিজ্ঞেস করল, মুসলিম আক্রমণ মানে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন 632 সালে। তার 100 বছরের মধ্যেই ফ্রান্স দখল নিতে এসেছিল মুসলিমরা। বলো কি, আমি তো এসব জানতামই না। সোহান বলল, রাজধানী প্যারিস থেকে মাত্র 250 কিলোমিটার দূরে ছিল মুসলিম ফৌজ। সে যুদ্ধে যদি মুসলিমরা জিতে যেত, তাহলে সমস্ত ইউরোপ হয়ে যেত মুসলিমদের দখলে। রাশেদ বলল, ব্যাপারটা তো ভারী ইন্টারেস্টিং, পুরো কাহিনী বলো। সোহান আলোচনা শুরু করল। আসলে 632 সালে ইসলামের নবীর মৃত্যুর পর আরবরা দিগ্বিজয়ে বের হলো। দ্বিতীয় খলিফা ওমরের আমলে পারস্য সাম্রাজ্য ও পূর্ব রোম সাম্রাজ্যের অধীন জেরুজালেমের পতন হলো মুসলিমদের হাতে। প্রায় পুরো মধ্যপ্রাচ্য, ইরান, উত্তর আফ্রিকায় মুসলিম শাসন ছড়িয়ে পড়ল। মুসলমানদের এরকম দুর্বার গতিতে রাজ্যজয় মানব ইতিহাসে আর ঘটেনি বললেই চলে। দুর্দশ মুঘল চেঙ্গিস খান, হালাকু খান ও তৈমুর লংরা এরকম আক্রমণ করেছে বটে, কিন্তু তারা ছিল ডাকাত। মানুষকে হত্যা করে লুটপাট করে আবার ফিরে যেত। কিন্তু মুসলমানরা নিয়ে আসলো নতুন ধর্ম, নতুন চেতনা। তৎকালীন চরম বৈষম্যমূলক পৃথিবীতে ইসলাম নিয়ে আসলো সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের চেতনা। ইসলাম ছড়িয়ে পড়ল দেশে দেশে। আরব জাহান তথা মুসলিমদের খেলাফত তখন উমাইয়াদের হাতে। সোহান বলল, তোমাকে আরেকটা প্রশ্ন করি, ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? রাশেদ বলল, এটা তো সাধারণ জ্ঞান বইয়ে পড়েছি, জিব্রাল্টার প্রণালী। 18তম BCS এর প্রশ্ন ছিল এরকম।
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ক. হরমুজ, খ. জিব্রাল্টার, গ. বসফরাস, গ. দার্দানেলিস। সোহান বলল, এরকম প্রণালীর সম্পর্কে ভালো করে জানতে হলে মানচিত্র নিয়ে বসতে হবে। মানচিত্র নিয়ে বসলে তুমি দেখবে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থান নিয়ে ছোট প্রণালী জিব্রাল্টার অবস্থিত। এর এক পাশে ইউরোপের স্পেন আর এক পাশে আফ্রিকার মরক্কো। আর আমাদের আলোচনা হচ্ছে ফ্রান্সের মুসলিম আক্রমণ নিয়ে। 700 সালের পর ইউরোপ আক্রমণ করার ফন্দি আঁটে মুসলিমরা। মুসা বিন নুসাইরের নেতৃত্বে প্রথম পিরেনিজ পর্বতমালা জয় করার চেষ্টা করে মুসলিমরা। পরবর্তীতে মুসা বিন নুসাইর কর্তৃক নিয়োগপ্রাপ্ত সেনাপতি তারেক বিন জিয়াদ স্পেন দখল করেন এই প্রণালী পার হয়ে 711 সালে। তারিখের নামানুসারে এই প্রণালীর নাম হয় জাবালুত তারিক, তারিকের পাহাড়। ইউরোপিয়ান উচ্চারণে তা হয়ে যায় জিব্রাল্টার। স্পেনে পাকাপোক্ত হয় মুসলিম শাসন। অনেক আরবীয় ঐতিহাসিক বর্ণনা করেন তারেক বিন জিয়াদ ও মুসা বিন নুসাইর এর ছন্দের কারণে মুসলিম বিজয়াভিযান কাঙ্ক্ষিত সফলতা পায়নি। পিরেনিজ পর্বতমালার বাধার কারণে মুসলিমরা ইতালি আক্রমণ করার সাহস পায়নি। তাই তারা নজর দেয় ফ্রান্সে। 721 সালে মুসলিমরা তুলুসের যুদ্ধে প্রথম পরাজিত হয়। 711 সালের পর থেকে মুসলিম আক্রমণের শঙ্কায় ছিল ইউরোপ। 732 সালে ব্যাপক রণসজ্জা নিয়ে বর্তমান স্পেনের আন্দালুসিয়ার গভর্নর আব্দুর রহমান আল গাফিকির নেতৃত্বে মুসলিমরা ফ্রান্স বিজয় অভিযানে নামে। ফ্রান্সে তখন ক্ষমতায় চার্লস মর্টেল। ব্যাটল অফ টুর্স নামে পরিচিত এই যুদ্ধে চার্লস মর্টেল মুসলিম বাহিনীকে কচুকাটা করেন। এই যুদ্ধে পরাজয়ের মধ্য দিয়ে মুসলিমদের ইউরোপ অভিযান থেমে যায়। আরও কয়েক বছর পর ফ্রান্সে আরও ক্ষমতাধর একজন সম্রাটের আগমন ঘটে, যার নাম সম্রাট শার্লিমেন। ফ্রান্সের সম্রাট শার্লিমেনের গল্প। রাশেদ জিজ্ঞেস করল, 732 খ্রিস্টাব্দে মুসলমানরা টুরের যুদ্ধে পরাজিত হবার পর তারা কি আর ইউরোপ দখলের অভিযানে নামেনি? সোহান বলল, ঠিক তাই। ইতিমধ্যে মুসলিমদের অনেক জনপদ দখলে এসেছে, তারা সেগুলি নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আর ইউরোপ অভিযান মূলত করেছে উমাইয়া বংশের খলিফারা। উমাইয়াদের মহা দুর্দিন নেমে এসেছিল। আব্বাসীয় খলিফাদের উত্থান ঘটে, যারে বংশে নির্মূল হয় উমাইয়ারা। ভারত উপমহাদেশ, মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা হয়ে এশিয়া আর আফ্রিকা মহাদেশ ব্যাপী মুসলমানদের শাসন ক্ষমতা ছড়িয়ে পড়ে। ইউরোপ মহাদেশ নিয়ে আর ভাবেনি মুসলিমরা। রাশেদ আবার বলতে লাগলো, তাহলে স্পেনের যে মুসলিম শাসন ছিল 1492 সাল পর্যন্ত, সেটা আবার কি জিনিস? উমাইয়ারা যদি জারে বংশের নির্মূল হয়ে থাকে, তাহলে সেটা কেমন করে ঘটল? সোহান বলতে লাগলো, আসলে উমাইয়াদের পতনকালে আব্দুর রহমান নামে এক যুবক আব্বাসীয়দের হাত থেকে বন্দিদশা থেকে পালিয়ে স্পেনে নতুন করে ইসলামের পতাকা উড়ালেন। পরে ফাতেমীয় বংশের শাসকরাও শাসন করেছে স্পেন। সে হিসাবটা আলাদা। স্পেনের ইতিহাস নিয়ে কথা বলার সময় এটা আলোচনা করা যাবে। চলো এবার আমরা ফ্রান্সের দিকেই মনোযোগ দেই। 732 সালে মুসলিম আক্রমণ প্রতিহতকারী চার্লস মর্টেলের পুত্র পেপিন ক্ষমতায় আসেন 751 সালে। তার ছেলের নাম হলো ফ্রান্সের অতি বিখ্যাত সম্রাট শার্লিমেন। রাশেদ আবার বাধা দিল, শার্লিমেন অতি বিখ্যাত হয় কিভাবে? আমি তো আজকেই তার নাম শুনলাম। সোহান বলল, তুমি হয়তো ইতিহাস কম পড়েছ, তাই শার্লিমেন সম্পর্কে জানো না। ইউরোপের মধ্যযুগের ব্যক্তিকাল হচ্ছে 476 থেকে 1453 সাল পর্যন্ত। এ সময়কালে ইউরোপে কোনো দেশেই শক্তিশালী শাসন ব্যবস্থা ছিল না। ইংল্যান্ড, ফ্রান্স কিংবা ইতালি কোনো দেশেই সভ্য ছিল না বলা যায়। এসব দেশে তখন সরকারের সব কাজে মাতব্বরি করত ধর্মীয় মোল্লারা, মানে ভ্যাটিকানের পোপরা ছিল মধ্যযুগের হর্তাকর্তা। যুগটাকে কেউ বলে মোল্লাতন্ত্রের যুগ, সামন্তবাদের যুগ, অন্ধকার যুগ, কেন্দ্রের শক্তিশালী শাসনের অনুপস্থিতির যুগ। এই যুগে ফ্রাঙ্ক সম্রাট শার্লিমেন সবচেয়ে শক্তিশালী শাসক হয়ে উঠেছিলেন। তিনি ক্ষমতায় আরোহণ করেছিলেন 768 সালে এবং 814 সাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি পুরো ফ্রান্স, ইতালি ও জার্মানির কিয়দংশ, সুইজারল্যান্ড ইত্যাদি এলাকার শাসনকর্তা ছিলেন। তবে তিনিও কিন্তু পোশাকে ঘুষ দিয়ে নিজেকে পবিত্র রোমান সাম্রাজ্যের শাসক হিসেবে প্রচার দিতে পেরেছিলেন। পোপ ছিল ওনারও বস।
মনে রেখো, শার্লিমেনের সাথে প্রতাপশালী আব্বাসীয় খলিফা হারুন অর রশিদের সুসম্পর্ক ছিল। যা হোক, শার্লিমেনের মৃত্যুর পর তার সাম্রাজ্য খণ্ড বিখণ্ড হয়ে যায়। ফ্রান্সে অরাজকতা ছড়িয়ে পড়ে। পরে ১০ম শতাব্দীর দিকে ফ্রান্সে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডের মতো। এসব রাজতন্ত্র নিয়ে আলাপ বিসিএসের সিলেবাসের সাথে একদম সম্পর্কহীন, তাই এদিকে আর আলোচনা করব না। আর ফ্রান্সের ইতিহাস কিছুটা ইংল্যান্ডের সাথেও জড়িত, যেটা আগেও বলেছি। শতবর্ষের যুদ্ধ আর প্লেগ রোগের হানা সেটা তো জানোই। ফ্রান্সের ইতিহাস নিয়ে নতুন করে আলোচনা করব আরও পরে। ধর্ম প্রচারক মার্টিন লুথার কিং এর আবির্ভাবের পর ১৫০০ সালের পর থেকে আপাতত ফ্রান্সের ইতিহাসে মুলতবি। আর মনে রেখো, মধ্যযুগের নিরিখে সবচেয়ে প্রগতিশীল আর আধুনিক ছিল মুসলিমরা, কিন্তু দুঃখের বিষয় মুসলমানরা আর এগোতে পারল না ইউরোপীয়দের সাথে। আধুনিকতার সূচনা লগ্নে মুসলিমরা হারিয়ে গেল। মধ্যযুগের স্পেন। আবারও আলাপচারিতায় রাশেদ ও সোহান। রাশেদ বলতে লাগলে, সোহান, ইউরোপের আলোচনা আরও সংক্ষিপ্ত করো, কারণ পরীক্ষার সিলেবাসের তো একটা ব্যাপার আছে। সোহান বলল, তা তো অবশ্যই। আমি এজন্যই ফ্রান্স ইংল্যান্ডের ইতিহাসটা ১৬শ শতকে খ্রিস্টান ধর্মের সংস্কারক মার্টিন লুথার কিং এর আগমন পর্যন্ত মুলতবি করেছি। স্পেনের ইতিহাসটাও আজকে শেষ করে দিব ১৬শ শতক পর্যন্ত। আর জার্মানি ও ইতালির ইতিহাস শেষ করতে আরও বড়জোর ২টি পর্ব লাগতে পারে। যা বলছিলাম, মুসলিমরা ৭৩২ সালের টুরের যুদ্ধে হারার পর আর ইউরোপের দিকে নজর দেয়নি, কিন্তু ইউরোপে তাদের একটা বিশাল গৌরবজনক সভ্যতা ছিল স্পেনে। স্পেনে মুসলিমদের সভ্যতাটা কেমন ছিল এ সম্পর্কে ঐতিহাসিক স্ট্যানলি লেইনপুলের মতামতের বাংলা তর্জমাটা তোমাকে একটু পড়ে শোনাচ্ছি। লেইনপুল বলেছেন, প্রায় ৮ শতাব্দী যাবৎ মুসলমান শাসনের অধীনে স্পেনে একটি সভ্য ও আলোকোজ্জ্বল সভ্যতা তৈরি হয়েছিল। মুসলিম বিজেতারা শিল্প ও কারিগরি ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেছিল, কিন্তু সাহিত্য এবং বিজ্ঞানে এরকমই উন্নতি হয়েছিল যে পুরো ইউরোপের কোথাও এর নজির নেই। ফ্রান্স, জার্মানি এবং ইংল্যান্ড থেকে দলে দলে ছাত্রছাত্রীরা জ্ঞানের পিপাসা মেটাতে ছুটে আসত। স্পেনের আন্দালুসিয়ার ডাক্তারদের খ্যাতি ছিল ইউরোপ জুড়ে। বিদ্যা শিক্ষার জন্য নারীদেরকে বিশেষভাবে উৎসাহিত করা হতো। মুসলিম মহিলারা ডাক্তারদেরও দেখা মিলত কর্ডোবায়। গণিত, জ্যোতির্বিদ্যা, উদ্ভিদবিদ্যা, ইতিহাস, দর্শন এবং আইনশাস্ত্র ইত্যাদির বিষয় সমগ্র ইউরোপের মধ্যে কেবলমাত্র স্পেনিশ শিক্ষা দেওয়া হতো, যার নেতৃত্বে ছিল মুসলিমরা। রাশেদ বলল, এ তো বিরাট গৌরবের ইতিহাস মুসলিমদের জন্য। কিভাবে এর সূচনা হলো আর এর বিনাশী বা হলো কিভাবে? সোহান বলল, আমার আগের কথাগুলো মনে রেখো। রোমান সাম্রাজ্য ধ্বংস করে বিভিন্ন জার্মান জাতিগুলি, তেমনি একটা উপজাতি ছিল বিসিগথ, যারা স্পেন শাসন করত। স্পেনে বিসিগথরা অত্যাচারী ও দুষ্ট প্রকৃতির বলে পরিচিত ছিল। সমাজে ছিল ভয়াবহ দাস প্রথা, দারিদ্র ও অশিক্ষা তো ছিলই। যাযাবর ইহুদিরা স্পেনে বাস করত। সংখ্যায় তারা অল্প হলেও তারাই ছিল জ্ঞানী ও বিত্তশালী। তাদেরকে অত্যাচার করে সম্পদ লুট করে নিয়ে যেত বিসিগথদের অনুচরেরা। তাই বিসিগথ রাজা রডারিকের বিরুদ্ধে যখন ৭১১ সালে মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ অভিযান পরিচালনা করেন, তখন তাকে স্বাগত জানিয়েছিল দাস ইহুদি সম্প্রদায় ও স্পেনের সাধারণ জনতা। রাশেদ জিজ্ঞেস করলে, বিজয়ের পর ইহুদিদের সাথে মুসলিমদের সম্পর্ক কেমন ছিল? সোহান বলল, এটা খুব মজার একটা বিষয়। স্পেনের বিজয়ী মুসলিমদের সাথে ইহুদিদের সম্পর্ক ছিল খুব চমৎকার। মুসলমানরা ইহুদিদের সাথে মিলেমিশেই জ্ঞানভিত্তিক সভ্যতা গড়ে তুলেছিল। এখনও তুমি স্পেনের দক্ষিণাঞ্চল কর্ডোবা, গ্রানাডা, আলমেরিয়া অঞ্চলে গেলে মুসলিমদের শাসনের স্মৃতিচিহ্ন দেখতে পাবে। যেভাবে পতন হলো স্পেনে মুসলিম শাসনের, একটা সভ্যতা কয়েক শত বছর টিকে থাকলে এমনিতেই দুর্বল হয়ে পড়ে। স্পেনও তাই হয়েছিল। প্রায় ৮০০ বছর নানা চড়াই উতরাই পেরিয়ে স্পেনে মুসলিম শাসন চলছিল। তবে স্পেনে মুসলিমদের সমূলে উৎখাত করতে বদ্ধপরিকর হয়ে উঠেছিল রানী ইসাবেলা। তিনি ১৪৬৯ সালে আরাগনের অধিপতি ফার্দিনান্দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। রানী ইসাবেলা স্পেনের সিংহাসনে বসেন ১৪৭৪ সালে। রাজ্য হারাতে হারাতে মুসলিমরা গ্রানাডার এক কোনায় আস্তানা গেড়েছিল। ১৪৯২ সালের ২ জানুয়ারি তারিখে
রানী ইসাবেলা আর ফার্দিনান্দ বিজয়ীর বেশে গ্রানাডা নগরীতে প্রবেশ করেন। মুসলিম শাসক দ্বাদশ মুহাম্মদ আত্মসমর্পণ করেন। মুসলিম আর ইহুদিরা চরম অপমান আর গ্লানির শিকার হয়ে ধীরে ধীরে স্পেন ত্যাগ করেন। রাশেদ জিজ্ঞেস করল, এপ্রিল ফুল পালনের সাথে নাকি স্পেনে মুসলিম শাসনের অবসানের একটি সম্পর্ক আছে? বেশ কয়েকজন ওয়াজ ব্যবসায়ীর ওয়াজ দেখলাম ইউটিউবে, যারা বলেছেন 1492 সালের এপ্রিল মাসের 1 তারিখ নাকি মুসলিমদেরকে বোকা বানিয়ে মসজিদে ঢুকিয়ে তারপর গণহত্যা চালিয়েছে স্পেনের রানী ইসাবেলা। সোহান বলল, এটা একদম মিথ্যে কথা। ওয়াজ ব্যবসায়ীরা ধর্মপ্রাণ মুসলিমদের ধোঁকা দেওয়ার জন্য এই গাল গল্পটা বানিয়েছে। মনে রেখো, এই সেই রানী ইসাবেলা যিনি কলম্বাসকে সাহায্য করেছিলেন আমেরিকা যাওয়ার জন্য। সেই ইতিহাস তো সবাই জানো। মধ্যযুগের জার্মানি। খুব তাজ্জবের একটা ব্যাপার হচ্ছে যে জার্মানরা দুটি বিশ্বযুদ্ধ বাদিয়ে পৃথিবীতে প্রলয় ঘটিয়েছে। সেই জার্মানি কিন্তু শত শত বছর যাবৎ বহু জাতিতে বিভক্ত ছিল। তাই জার্মানির ইতিহাস বিভিন্ন খণ্ডিত রাজবংশ ও রাজা রাজরাদের ইতিহাস। ব্রিটেন ও ফ্রান্সে যখন রাজতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়েছে 1000 সালের দিকে, জার্মানির অবস্থা ঠিক এরকম ছিল না। জার্মানির বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে কোনো ঐক্য ছিল না। 918 সালে হেনরি দ্য ফাউলার স্যাক্সনির রাজ্যে সিংহাসনে বসেন। 936 সালে হেনরির পুত্র প্রথম অটো ক্ষমতায় বসেন। মধ্যযুগের জার্মানির ইতিহাসে সম্রাট অটো একজন গুরুত্বপূর্ণ শাসক। দীর্ঘ 37 বছর তিনি জার্মানি শাসন করেন। ফ্রান্সের সম্রাট শার্লিমেনকে মডেল হিসেবে ধরে রাজা অটো জার্মানি শাসন করেন। 1024 সালে এই রাজতন্ত্রের পতন হয়। তারপর থেকে সালিয়ান রাজবংশ, হফেনস্টুফেন রাজবংশ ও হাফুসবুর্গ রাজতন্ত্র খণ্ডিত জার্মানিকে শাসন করে। আসলে মধ্যযুগের জার্মানি সম্পর্কে এত বেশি কিছু জানার নাই আমাদের, কারণ শতাব্দী বিভক্ত জার্মানি মধ্যযুগে বিশ্ব ইতিহাসে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। তারা ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ড ও পর্তুগিজদের মতো সমুদ্র অভিযানে বের হয়নি, কোনো দেশ দখলও করেনি। মধ্যযুগের ইতালি। সোহান বলতে লাগলো, প্রবল পরাক্রমশালী রোম সাম্রাজ্য একদিন ভেঙে পড়েছিল জার্মান জাতিগুলোর আক্রমণে। আসলে রোম সাম্রাজ্য কোনোদিন ভাঙবে বলে মনে করেনি কেউ। পুরো ইউরোপ, রাইন, বলগার কিনার ঘেঁষে টেমস নদী, নীলনদ থেকে দজলা, ফুরাত, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল ছিল রোমানদের দখলে। এই সাম্রাজ্যের মধ্যে একটা বিষ ঢুকিয়েছিল, সেটা ছিল দাস প্রথা। সময় পেলে হলিউড মুভি দেখো, রাসেল ক্রো অভিনীত গ্ল্যাডিয়েটর। রোমান সাম্রাজ্যের মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি ছিল দাস। দাসরা ছিল নিপীড়িত। রোমে আসলে চলত অভিজাত আর সিনেটরদের শাসন। রোমানরা জার্মানি দখলে নিতে চেয়েছিল, কিন্তু জার্মানরা রোমানদের প্রবর্তিত নগর সভ্যতা পছন্দ করত না। তারা ছিল স্বাধীনচেতা ও যাযাবর। রোমানরা তাদের সাথে না পেরে রাইন নদী বরাবর সীমানা প্রাচীর তৈরি করেছিল আর নিজেরাই দাবি করছিল ওরা বর্বর। রাশেদ জিজ্ঞেস করল, আসলেই কি জার্মানরা বর্বর ছিল? সোহান বলল, কথাটা পুরোপুরি ঠিক নয়। ওই আমলে বর্বর কে না ছিল? রোমানরা তো মুক্ত স্টেডিয়ামে বসে উল্লাসের সাথে দাসদের ছেড়ে দিত ক্ষুধার্ত বাঘের সামনে। এটা কি বর্বরতা নয়? ব্যাপারটা হচ্ছে জার্মানরা সাহসী আর গ্রামীণ সংস্কৃতিতে অভ্যস্ত ছিল। বিদেশি শক্তির শাসন তারা মানতে চাইতো না। যুদ্ধ ছিল ওদের একমাত্র বিনোদন। তবে হ্যাঁ, তাদের মধ্যে শিক্ষা দীক্ষাটা সে অর্থে ছিল না। সে যাই হোক, ক্ষয়িষ্ণু রোমান সাম্রাজ্যের জার্মান গোত্রগুলো আক্রমণের ঢেউ তোলে। রোম সাম্রাজ্য তো আসলে ছিল দুভাগে বিভক্ত। পূর্ব রোম সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল, যেটা টিকে ছিল 1453 সাল পর্যন্ত। আর পশ্চিম রোম সাম্রাজ্য, যার রাজধানী ছিল আজকের রোম, তার পতন হয় 476 সালে। ঐশ্বর্যময়, আলোকিত, শক্তিমান রোম সাম্রাজ্যের পতন হলো প্রায় অশিক্ষিত জার্মানদের হাতে। রোম সাম্রাজ্যের পতনের পর ইতালি। আগেই বলেছিলাম, রোমের পতনের পর অ্যাঙ্গল আর স্যাক্সনরা দখল করল। ইংল্যান্ড, ফ্রাঙ্করা দখলে নিল আজকের ফ্রান্স। ভিসিগথরা নিল স্পেন। এদিকে অস্ট্রোগথরা নিল ইতালি। 476 থেকে প্রায় 1400 সাল পর্যন্ত ইউরোপের ইতিহাসটা ছিল অন্ধকার যুগ। খ্রিস্টান ধর্মের কঠোর মোল্লাতন্ত্র জাঁকিয়ে বসল পুরো ইউরোপে। পোপ আর যাজকরাই ছিল তো মূলত রাষ্ট্রের মাতব্বর। দেখা দিল সামস্তবাদ।
রোমান আসলে আইনের শাসন ছিল। তাদের পতনের পর শারীরিক শক্তি হয়ে উঠল ক্ষমতার উৎস। রাজা পুরো দেশের মালিক হলেও বলশালী ব্যক্তিরা রাজাকে কর দিয়ে সম্পত্তির দেখাশোনা করত। জমির প্রকৃত মালিকরা আবার ওইসব শক্তিমানদের নজরানা দিত তাদের নিরাপত্তার জন্য। সামন্তবাদের মূল থিওরিটাই ছিল সেটা। মনে রেখো, ইংরেজরা আমাদের দেশে যে জমিদারি প্রথা চালু করেছিল সেটা ওই সামন্তবাদের মতোই ছিল। পরীক্ষায় একটা প্রশ্ন আসে, সামন্তবাদের সূচনা হয় ইউরোপের কোন দেশে? উত্তর অবশ্যই ইতালি। খ্রিস্টান ধর্ম মধ্যযুগের ইউরোপে খুব ভালো একটা কাজ করেছিল। সেটা হচ্ছে বর্বর জার্মান জাতিগুলোকে তারা শান্ত করতে পেরেছিল তাদের ধর্মের ছাতার নিচে এনে। পুরো ইউরোপ হয়ে উঠেছিল যিশুর অনুসারী। মধ্যযুগের ইতালির রাজনৈতিক তেমন কোনো গুরুত্ব ছিল না। অবশ্য ধর্মীয়ভাবে সেই ছিল ইউরোপের বস, কারণ পোপের নিবাস ভ্যাটিকান ছিল ইতালির মধ্যেই। আবার মনে রেখো, ইতালি কিন্তু ছিদ্রায়িত রাষ্ট্র। তার ভিতরে সান মেরিনো ও ভ্যাটিকান দেশ অবস্থিত। ইতালির আকৃতি অনেকটা বুট জুতার মতো। আবার ইতালিকে বলা হয় ল্যান্ড অব মার্বেল। চতুর্দশ শতাব্দীতে ইতালি আবার স্বমহিমায় জেগে ওঠে রেনেসার মশাল রূপে। সে আলোচনা আরেকদিন। তবে আমরা এখন মধ্যযুগের দুটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিভাষা, সামন্তবাদ ও পোপতন্ত্র নিয়ে কথা বলবো।